হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ থার্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ট্যাক্সেশন ইন বাংলাদেশ এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 3.10 ট্যাক্সেশন অফ পার্টনারশিপ ফার্ম অর্থাৎ অংশীদারি ফার্মের কর নির্ধারণ। এই চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো এই চ্যাপ্টারটা হচ্ছে পার্ট সি এর জন্য, অতএব এই চ্যাপ্টারে আমাদের সবাইকে গুরুত্ব দিতে হবে। এই চ্যাপ্টারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। এক হচ্ছে মোটাই নির্ণয় এবং দুই হচ্ছে কর দায়। মূলত আমাদের প্রশ্নে বলবে যে কর দায় নির্ণয় করো, কর দায় নির্ণয় করার জন্য আমাদের মোটাইটা লাগবে। এর জন্য আমরা এখানে দুইটা জিনিস শিখবো। এক হলো মোটাই নির্ণয় করা শিখবো, দুই হচ্ছে কর দায় নির্ণয় করা শিখবো। এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2017 থেকে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস দিছি। অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যানালাইসিসটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের শিটে দিয়ে দিব। তো দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2017 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2018 সালে পার্ট সিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে প্রশ্ন আসে নাই, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে প্রশ্ন আসে নাই, আবার 23 সালে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। তো যেহেতু এখানে 20 এবং 22 সাল প্রশ্ন আসে নাই অ্যাকাউন্টিংয়ের জন্য, তোমরা পরীক্ষা দিবা 2024 সালে, তার মানে এটা বলা যাবে না যে 2024 সালে মনে এই চ্যাপ্টারতে প্রশ্ন আসবে না। এই চ্যাপ্টারটা অবশ্যই আমাদের সবাইকে ভালো করে করতে হবে। এই চ্যাপ্টারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য সেম গুরুত্বপূর্ণ। অতএব এই চ্যাপ্টারটা আমাদের সবাইকে ভালো করে করতে হবে। তো আসেন এই চ্যাপ্টারের আমাদের আগে বেসিক আলোচনা করব। অংশীদারি ফার্ম, অংশীদারি কোম্পানি আইন কত সাল মনে আছে? বলেন তো দেখি, অংশীদারি আইন কত সাল ছোটবেলায় পড়ছিলেন? 1932। 1932 সাল। আর যৌথ মূলধনী কোম্পানি আইন? এটা তো লেখা আছে, দেখে বলতে পারেন। ধরেন তো যৌথ মূলধনী কোম্পানি আইন কত? 1994 সাল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জন্মের আগের সাল এগুলো। হ্যাঁ, তো আসেন তাহলে আমরা দেখি। লেখা আছে যে 1932 সালে অংশীদার আইনে 2-44 দ্বারা বলা হয়েছে যে দুই বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হয়ে যে কারবার প্রতিষ্ঠান গঠন করে তাকে অংশীদারি কারবার বলে। তাহলে অংশীদারি কারবার হতে হলে কমপক্ষে কয়জন লাগবে বলো দেখি? দুজন লাগবে। একজনের সাথে কখনো অংশীদারি কারবার হবে না। অংশীদারি ফার্ম আর নির্ণয়ের জন্য নিম্নে নমুনা দেওয়া হলো। প্রথমে আমরা করদাতার নাম লিখব এবং আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড আর মোটায় নির্ণয় করব। এই অংশীদারি কারবারে মোটায় নির্ণয় করার জন্য আমরা 3টা ঘর কাটব, বিবরণ টাকা টাকা। তো এই অংশীদারি ফার্মে আয় নির্ণয় করার জন্য শুরুতে আমাদের একটা লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে। ওই লাভ লোকসান হিসাবে একটা নিট লাভ দেওয়া থাকবে অথবা নিট ক্ষতি দেওয়া থাকবে। তো নিট লাভ থাকলে নিট লাভ আনবো, নিট ক্ষতি থাকলে নিট ক্ষতি আনবো। এই জন্য ওইটাকে লিখবো আমরা লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। অর্থাৎ এই নিট লাভটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে। এই নিট লাভের সাথে আমাদের যোগ করতে হবে অনুমোদনযোগ্য খরচ, অর্থাৎ যে খরচগুলো অনুমোদন দেয় না আর কি কর্তৃপক্ষ, কিন্তু আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট করে রাখছি। এই সমস্ত আইটেমগুলি অনুমোদনযোগ্য ব্যয়গুলি, আমি আবার বলতেছি, যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই তারপরে আমরা লাভ লোকসান হিসাবে কী করছি? ডেবিট করে রাখছি। কেন ডেবিট করছি? কারণ ডেবিট করা মানে কি, নিট লাভ কম হবে, আর নিট লাভ কম হলে সরকারকে কী দিতে হবে? ট্যাক্স কম দিতে হবে। এই চালাকি করে আমরা কী করছি, যেগুলো অনুমোদন দেয় নাই ওগুলো আমরা লাভ লোকসান হিসাবে ডেবিট করে রাখছি। তাহলে ওই আইটেমগুলি কী কী? এই আইটেমগুলি হচ্ছে অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের বেতন, অংশীদারদের কমিশন, অংশীদারদের উত্তোলন, অংশীদারদের ঋণের সুদ। এখানে যে কয়টা আইটেম আছে প্রত্যেকটা আইটেমই হবে অংশীদারদের নামে। তাহলে এখানে অনুমোদনযোগ্য ব্যয়গুলি কী কী? অংশীদারদের মূলধনের সুদ, অংশীদারদের বেতন, অংশীদারদের কমিশন, অংশীদারদের উত্তোলন এবং কি ঋণের সুদ। আর অংশীদারদের নাম ছাড়া হবে দুইটা আইটেম, এক হচ্ছে কুঋণ সঞ্চিতি আর এটা হচ্ছে কি দান। এই কয়েকটা আইটেম হচ্ছে আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই, কিন্তু আমরা লাভ লোকসান হিসেবে ডেবিট করে রাখছি। অতএব এই আইটেমগুলো আমরা নিট লাভের সাথে কী করব? যোগ করব। এরপরে বিয়োগ করতে হবে অব্যবসায়ী আয়। এই অব্যবসায়ী আয়গুলো আমাদের যে লাভ লোকসান হিসাব দেওয়া থাকবে, এই লাভ লোকসান হিসাবে থাকবে ক্রেডিট দিকে। কোন দিকে থাকবে? ক্রেডিট দিক। আর এই অনুমোদনযোগ্য ব্যয়গুলি লাভ লোকসান হিসাবে থাকবে ডেবিট দিকে।
তাহলে অব্যবসায়ীগুলি কি কি? অব্যবসায়ীগুলি হচ্ছে বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটির সুদ, অর্থাৎ এটা এভাবে বলবো, বাণিজ্যিক সিকিউরিটি সুদ অথবা সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, বাড়ি ভাড়া হতে নিট আয়। এই নিট, এখানে একটা কথা আছে, এখানে অনেক সময় নিট থাকবে, অনেক সময় মোট থাকবে। নিট থাকলে কী কাজ করতে হবে, মোট থাকলে কী কাজ করতে হবে, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে আপাতত আমরা জানলাম যে অব্যবসায়ী হচ্ছে বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে নিট আয়। এই কয়েকটা হচ্ছে অব্যবসায়ী আয়। এটা আমরা এই নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ করে যে টাকাটা হয়েছে, এই টাকার সাথে আমরা কি করব, বাদ দেব। তাহলে বাদ দিয়ে যেটা হবে তার নাম হচ্ছে ব্যবসা হতে আয়। এই ব্যবসা হতে আয়ের সাথে পুনরায় আবার এই অব্যবসায়ীগুলি আমরা কি করব, যোগ করব। প্রথমবার করলাম বিয়োগ, এরপরে করব যোগ। মনে রাখবেন, অব্যবসায়ী ব্যয় আয় যখন আমরা যোগ করব তখন আমাদের সমন্বয় কাজ করব। সমন্বয় কাজ কি? লভ্যাংশ, ব্যাংক জমার সুদ এবং স্থায়ী আমানতের সুদকে আমরা 10% হারে মোটাঙ্কিত করব। এখন মোটাঙ্কিতকরণ কি, আমরা কিন্তু এর আগের চ্যাপ্টার পড়ে আসছি। নিট সুদকে মোট সুদে রূপান্তর করা কি বলে, সুদের মোটাঙ্কিতকরণ বলে। তাহলে 10% হারে মোটাঙ্কিতকরণ মানে কি, ওরে 90 দ্বারা ভাগ করবো আর কয় দ্বারা গুণ করবো, 90 দ্বারা গুণ করব। তাহলে লভ্যাংশ, ব্যাংক জমার সুদ এবং স্থায়ী আমানতের সুদ, এই তিনটাই আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব, 10% হারে। 10% হারে মোটাঙ্কিত করব। এরপরে বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটি সুদ যদি থাকে, এই সুদকে আমরা 5% হারে মোটাঙ্কিত করব। অর্থাৎ 95 দ্বারা ভাগ করবো আর 100 দ্বারা কি করব, গুণ করব। আর ভাড়া হতে নিট আয়, ভাড়া হতে নিট আয়টা, এটা অব্যবসায়ী ক্ষেত্রে যে টাকা আসবে, বিয়োগের ক্ষেত্রে, যুগের ক্ষেত্রে কি সেম টাকা আসবে। তাহলে এই তিনটা যোগ করার পরে আমাদের ব্যবসা আয় থেকে এই তিনটা যদি যোগ করি, তাহলে আমরা পাবো অ্যাকচুয়ালি কি, মোট আয়। এই মোট আয়ের উপর অ্যাকচুয়ালি আমাদের কি দিতে হবে, কর দিতে হবে। আমাদের মানে অংশীদারি কারবারের কর দিতে হবে। তাহলে এইটুকু হচ্ছে আমাদের প্রথম পার্ট। এই প্রথম পার্টে হচ্ছে আমরা 4 কিংবা 5 পাবো, আর দ্বিতীয় পার্টে কর দায় নির্ণয় করার ক্ষেত্রে বাদ বাকি 4 যদি থাকে এখানে, তাহলে বাদ বাকি পাবো 6, আর এখানে 5 থাকলে বাদ বাকি পাবো 5। এক কথায় দুইটা মিলে হচ্ছে 10 মার্কের একটা প্রশ্ন হবে। এর মধ্যে আমরা প্রথম 50%-এর আইটেমগুলি আমরা পড়লাম। তাহলে আইটেমগুলি আমার সাথে সাথে আরেকবার একটু বলেন। মোট আয় নির্ণয় করার জন্য শুরুতেই আমরা নিট লাভ লোকসান হিসাব অনুযায়ী যে নিট লাভ থাকবে, এই নিট লাভের সাথে আমরা কি যোগ করব, অনুমোদনযোগ্য খরচ সমূহ। অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য খরচ সমূহ, যেটা আমাদের লাভ লোকসান হিসেবে কোন দিকে থাকবে, ডেবিট দিকে। ডেবিট দিকে। আইটেমগুলি কি আশা করি আপনারা দেখছেন, যদি না দেখেন আবার মনে মনে দেখে নেন। এরপরে আমরা বিয়োগ করব হচ্ছে অব্যবসায়ী আয়। অব্যবসায়ী থাকবে লাভ লোকসান হিসাবে ক্রেডিট দিকে। এই অব্যবসায়ী আমরা কি করব, বিয়োগ করব। তাহলে নিট লাভের সাথে অনুমোদনযোগ্য ব্যয় যোগ আর অব্যবসায় আয় বিয়োগ করার পরে যেটা হবে তার নাম হচ্ছে ব্যবসা হতে আয়। এই ব্যবসা হতে আয়ের সাথে পুনরায় আমরা অব্যবসায়ীগুলি যোগ করব। প্রথমবার কিন্তু বিয়োগ করছি, এখন যোগ করব। যোগের ক্ষেত্রে আমরা সমন্বয় কাজ করব। সমন্বয় কাজের মধ্যে লভ্যাংশ বা ব্যাংক জমা সুদ বা স্থায়ী আমানতের সুদকে আমরা কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করব, 10%। বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটিকে 5%, আর ভাড়া হতে নিট আয়টা সরাসরি দিব। এই হচ্ছে আমাদের মোট আয় নির্ণয় করার স্টেপটা। এখন আমরা দ্বিতীয় যে ধাপ, সেটা হচ্ছে কর দায়। এই কর দায়টা এই অঙ্কের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়, মানে এই পার্টটা সবচেয়ে বড়। অংশীদারি ফার্মের কর দায় নির্ণয় করার জন্য অরিজিনাল এই যে দেখেন, আমাদের এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, মানে মোট আয় নির্ণয় করার জন্য যতটুকু লাগবে তার থেকে ডাবল আমাদের কর দায় নির্ণয় করার জন্য লাগবে। তো কর দায় নির্ণয় করার জন্য আমাদের দুইটা ধাপে কর দায় নির্ণয় করতে হবে। প্রথমটা হচ্ছে নিয়মিত হারে কর দায়। প্রথমটা কি হয় বলো তো দেখি, নিয়মিত হারে কর। এই নিয়মিত হারে কর দায়টা নির্ণয় করার জন্য আমাদের দুইটা কাজ। এক হলো নিয়মিত উৎসে কর দায়, আর একটা হলো কি ন্যূনতম কর দায়। এই নিয়মিত উৎসে কর দায়ের একটা স্টেপ মানে একটা স্লট, আর একটা ন্যূনতম কর দায়ের একটা স্লট। এই স্লটগুলি আমরা এর আগে আমরা এই স্লটগুলি পড়ে আসছি। তো আশা করি এখন আর সমস্যা হবে না, তারপর আমরা পরেই দিব। এখন আসি, যেহেতু নিয়মিত হারে কর দায় নির্ণয় করার জন্য দুইটা ধাপ, এক হলো নিয়মিত উৎসে কর দায়, দুই হচ্ছে ন্যূনতম কর দায়। তাহলে দুইটাকে আমরা ইন্ডিভিজুয়ালভাবে পড়ে নিই। প্রথমে নিয়মিত উৎসে কর দায়, এটা নির্ণয় করব কিভাবে, সরকারি বা বাণিজ্যিক সিকিউরিটি সুদ, স্থায়ী আমানতের সুদ, ব্যাংক সুদ ও লভ্যাংশ ব্যতীত মোট আয়ের 1.5 টাকা। অর্থাৎ
আমরা এই যে এখানে যে মোট আয়টা বের করব, এই মোট আয়ের সাথে এই যে অব্যবসায় যখন যোগ করব, এই যোগের ক্ষেত্রে যে সমন্বয়গুলি করব, অর্থাৎ যে সুদগুলি আমরা মোটাঙ্কিত করব, এই মোটাঙ্কিত টাকাগুলি আমরা কি করব, এই মোট আয় থেকে বাদ দিয়ে এই টাকাটা আমরা এখানে বসাবো। কথা কি বুঝতে পারছি? তাহলে এই টাকাগুলি কোন টাকা বলো তো দেখি? অব্যবসায় যখন আমরা যোগ করব, যোগের ক্ষেত্রে যে আইটেমগুলো আমরা মোটাঙ্কিত করব, যেমন ব্যাংক সুদ আমরা 10% হারে মোটাঙ্কিত করি, লভ্যাংশ 10% হারে মোটাঙ্কিত করি, স্থায়ী আমানতের সুদকে 10% হারে মোটাঙ্কিত করি, বাণিজ্যিক বা সরকারি সিকিউরিটি সুদকে কয় পার্সেন্ট হারে মোটাঙ্কিত করি? 5%। 5%। এই যে আইটেমগুলি মোটাঙ্কিত করব, সেই মোটাঙ্কিত টাকাটা আমরা মোটাই থেকে কি বাদ দিয়ে টাকাটা বসাবো, এবং এই টাকার উপর আমাদের এই যে যে স্লটগুলি আছে, এই স্লটগুলি আমরা অ্যাপ্লাই করব। তাহলে স্লটগুলির মধ্যে প্রথম আমরা জানি 3,50,000 টাকার উপর আমাদের করের হার কত পার্সেন্ট বলো দেখি? 0%। এরপরে 3,50,000 টাকা পরবর্তী 1,00,000 টাকার উপর 5%। এই 1 লক্ষ টাকার পরবর্তী 3 লাখ টাকার উপর 10%। 3 লাখ টাকার পরবর্তী 4 লাখ টাকার উপর 15%। 4 লাখ টাকার পরবর্তী 5 লাখের উপর 20%, এবং 5 লাখের অবশিষ্ট যা থাকবে তার উপর হচ্ছে 25%। তাহলে বুঝতে পারলাম করের হার সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ কত পার্সেন্ট বলো দেখি? 25%। তাহলে এই পার্সেন্টগুলি মনে রাখাটা সহজ। 0-র পরে এরপরে 5 করে বাড়াবো, ঠিক আছে? 0-র পরে 5, 5-এর পরে 10, 10-এর পরে 15, 15-এর পরে 20, 20-এর পরে কত? 25। এই করের হারগুলো আমাদের মনে থাকবে, কিন্তু এই যে স্লটটা আপনাকে মনে রাখতে হবে। কিভাবে? প্রথমে 3,50,000, এরপরে 1 লাখ, এরপরে 3 লাখ, এরপরে 4 লাখ, এরপরে 5 লাখ, 5 লাখের উপরে যা থাকবে সবই অবশিষ্টের মধ্যে ফালাবো, ঠিক আছে? জি স্যার। তাহলে এই স্লটগুলি এর আগের চ্যাপ্টার যেহেতু পড়ছি, তার মানে এখানে আর বেশি সময় আমাদের দিব না। তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটা হবে, এটা হচ্ছে নিয়মিত উৎসে কর দায়। এরপর আমরা ন্যূনতম কর দায় বের করব। এই ন্যূনতম কর দায় বের করে একটা নিয়ে আসে যে ন্যূনতম কর দায় প্রযোজ্য হয় এরূপ আয় সহ মোট আয়ের উপর নিয়মিত কর দায়। এই নিয়মিত কর দায়ের ক্ষেত্রে আমাদের এই যে স্লটগুলি ঠিক আগের স্লটটাই, ঠিক আছে? জাস্ট টাকাটা ভিন্ন, মানে আমরা এই যে এখানে একটা টাকা হবে, এই যে টাকা হবে এই টাকার উপর আমরা এই স্লটগুলো অ্যাপ্লাই করবো, আর এখানে আমাদের ন্যূনতম করের ক্ষেত্রে আরেকটা টাকা হবে, ওই টাকার উপর পার্সেন্ট। কোন টাকাটা সেটা যখন আমি প্রশ্ন করাবো তখন আমি বলে দিব যে এখানে কোন টাকাটা ন্যূনতম কর দায়ের ক্ষেত্রে কোন টাকার উপর আমরা স্লটগুলো অ্যাপ্লাই করব, আর নিয়মিত উৎসে কর দায়ের ক্ষেত্রে কোন টাকার উপর আমরা স্লটগুলি অ্যাপ্লাই করব, ঠিক আছে? মানে স্লটগুলি রেট একই, কিন্তু টাকা দুইটা কি ভিন্ন, ঠিক আছে? তাহলে আমরা নিয়মিত উৎসে কর দায় এবং ন্যূনতম কর দায়, তাহলে ন্যূনতম কর দায় বের করবো। এমন ফার্মের মোট আয়ের নিয়মিত কর দায়, এখান থেকে আমরা ওই যে নিয়মিত উৎসের যে কর দায়টা, অর্থাৎ এই যে এখানে যে টাকাটা আমরা বের করব, ওই টাকাটা বাদ দিলে আমরা পাবো নিয়মিত হারে কি কর দায়। তার মানে নিয়মিত হারে কর দায়ের টাকার সূত্রটা কি? টাকার সূত্র হচ্ছে ন্যূনতম কর দায় থেকে নিয়মিত উৎসে কর দায় টাকাটা আমরা কি করব? বাদ দিব। তাহলে আপনারা এখানে সূত্রটা একটু মনে রাখবেন। নিয়মিত হারে কর দায় নির্ণয়ের সূত্রটা হচ্ছে ন্যূনতম কর দায় টাকা থেকে নিয়মিত উৎসে কর দায় টাকাটা কি যোগ না বিয়োগ? বলেন। ন্যূনতম কর দায় টাকা থেকে নিয়মিত উৎসে কর দায়টি আমরা কি যোগ করব নাকি বিয়োগ করব? এখন আমরা করব হচ্ছে 163(5) ধারা অনুসারে ন্যূনতম কর দায়। তাহলে 163(5) ধারা অনুসারে ন্যূনতম কর নির্ণয়, এটা করার জন্য শুরুতেই আমরা দিব মোট প্রাপ্তি। এই মোট প্রাপ্তির মধ্যে দিতে হবে বিক্রয়। বিক্রয় আমার প্রশ্নে লেখা থাকবে, এই বিক্রয়ের সাথে যোগ করতে হবে এই অকারবারে আয়ের মধ্যে যে সমস্ত আইটেমগুলো দেওয়া হয়েছে সেই নিট টাকাগুলি আসবে। এখানে একটা কথা আছে মনে রাখতে হবে, যে আইটেমগুলি মোটাঙ্কিত হয়েছে সেই মোটাঙ্কিত টাকাগুলি আসবে, এবং যেগুলো সম্পূর্ণ কর ধার্য হয়েছে সেই টাকাগুলোও কি আসবে। এক কথাই এই যে অকারবারে আয় যখন আমরা যোগ করছি, এখানে যে টাকাগুলি আমরা দিব সেম টাকাগুলি আমরা এখানে কি করব, এই বিক্রয়ের সাথে কি করব, যোগ করব না বিয়োগ করব? যোগ করব। যোগ করব। তাহলে বিক্রয়ের সাথে অকারবারে আয়ের আইটেমগুলি যদি যোগ করি তাহলে এটা হবে মোট প্রাপ্তি। আর ন্যূনতম কর দায় হচ্ছে মোট প্রাপ্তির 0.06%। এই 0.06% এই রেটটা কিন্তু ফিক্সড, ঠিক আছে? এখানে এর আগে কিন্তু ছিল 0.3%, আপনাদের 0.3 মনে রাখার দরকার নাই।
এখানে হবে 0.6%। তাহলে ন্যূনতম কর এটা বের করার সূত্র কি? মোট প্রাপ্তি ইনটু 0.কত%? 6%। 6%। আর মোট প্রাপ্তি বের করব কিভাবে? বিক্রয়ের টাকার সাথে অব্যবসায় আয়গুলি যে আইটেমগুলি আমরা যোগ করছি ওই আইটেমগুলি আমরা এখানে কি করব? যোগ করব। ঠিক আছে? তাহলে 163 ধারা অনুসারে ন্যূনতম কর দায় হলো। এরপরে আমাদের ফাইনাল যেটা সেটা হচ্ছে ফার্মের নিট প্রদেয় কর দায়। এটি হচ্ছে আমাদের অংশীদারি কারবারের নিট কর দায়ের ফাইনাল স্টেপ। এটা করার জন্য ক নাম্বারে আমরা দিব নিয়মিত উৎসে কর দায়। এই নিয়মিত উৎসে কর দায় কোনটা? নিয়মিত উৎসে কর দায় হলো যে প্রথম ছকের মাধ্যমে, অর্থাৎ ন্যূনতম কর দায় থেকে নিয়মিত উৎসে কর দায় বিয়োগ করার পর যে নিয়মিত হারে কর বের করলাম এই টাকাটা, এখান থেকে বাদ দিব ন্যূনতম হারে প্রযোজ্য আয়ের উপর কর। এই ন্যূনতম হারে প্রযোজ্য আয়ের উপর করটা কীভাবে বের করব? এটা লেখা আছে নিয়মিত হার, সরি আমি প্রথমটা ভুল বলছি, ক নাম্বার আসবে নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় কোনটা? এই যে প্রথম ছকের মাধ্যমে আমরা এই যে প্রথম যে স্লটের মাধ্যমে যে যারা বের করছি এটা হচ্ছে নিয়মিত উৎসে কর দায়। এখান থেকে আমরা ন্যূনতম কর দায় প্রযোজ্য আয়ের উপর কর এটা বাদ দিব। এটা বাদ দেওয়ার জন্য প্রথমে দিতে হবে নিয়মিত হারে কর দায়। নিয়মিত হারে কর এটা কোনটা? এই যে এই দুইটার যে বিয়োগ ফল, অর্থাৎ ন্যূনতম কর থেকে নিয়মিত উৎসে কর দায় যে বিয়োগ ফল আমরা নিয়মিত হারে কর বের করছি এই টাকা। এই টাকার সাথে উৎসে কর্তনকৃত কর। এই উৎসে কর্তনকৃত করটা কোনটা? উৎসে কর্তনকৃত করটা হচ্ছে অব্যবসায় যখন আমরা যোগ করছি তখন যে আইটেমগুলি আমরা মোটাঙ্কিত করছি সেই মোটাঙ্কিত আইটেমগুলি থেকে যতটুকু টাকা বাড়ছে এখানে লেখা আছে পরের টাকা থেকে পূর্বের টাকা বাদ। অর্থাৎ মনে করো ব্যাংক জমা সুদ আছে 5,900 টাকা, এটা মোটাঙ্কিত করে হয়েছে 6,000 টাকা। তাহলে বলো তো দেখি পরের টাকা 6,000, পূর্বের টাকা 5,900, তাহলে অ্যাকচুয়ালি কত টাকা মোটাঙ্কিত হয়েছিল? 100। এই 100 টাকাই হচ্ছে আমাদের এই উৎসে কর্তনকৃত করের মধ্যে দিতে হবে। এটা শুধুমাত্র ব্যাংক সুদের ক্ষেত্রে বললাম। স্থায়ী আমানতের সুদ হতে পারে, আবার হচ্ছে কি বলে বাণিজ্যিক ক্ষেত্রে হতে পারে, সরকারি ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ যে টাকাকে আমরা মোটাঙ্কিত করব মোটাঙ্কিত টাকা থেকে পূর্বের টাকা বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে উৎসকর কর্তন। তাহলে এখন এই দুইটা টাকা যোগ করে আমরা এখানে দিব, এটা হচ্ছে নিয়মিত উৎসে কর দায়। আর এই টাকার নাম হচ্ছে ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের উপর কর। এই দুইটা টাকার মধ্যে যে টাকাটা বড়, এই যে লেখা আছে যেটি বড়, ওইটা হলো গ নাম্বার আইটেম দেব ফার্মের নিরূপিত কর। অর্থাৎ এটা হলো ফার্মের নিরূপিত কর। এখান থেকে ঘ নাম্বারে দেব 163(5) ধারা অনুসারে ন্যূনতম কর। অর্থাৎ এই যে এখানে যে 6% ধরার পর যে টাকা বের করবো এই টাকা, তাহলে এইটা এখানে লেখা আছে প্রদেয় কর। গ ও ঘ এর মধ্যে আবার যেটি বড়, অর্থাৎ এই যে ফার্মের নিরূপিত কর এবং 163(5) ধারা অনুসারে এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হচ্ছে প্রদেয় কর। এই প্রদেয় কর থেকে আমরা সর্বশেষ আমরা বাদ দিব উৎসে কর্তৃত কর। এই উৎসে কর্তৃত কর মানে এখানে যে আইটেমগুলি আসবে সে আইটেমগুলি মোট যোগফল। তাহলে যদি বাদ দেই তাহলে অ্যাকচুয়ালি আমরা পারবো অংশীদারি কারবারে নিট প্রদেয় কর। এই নিট প্রদেয় করটা হলো সবচেয়ে বড় বিষয়। তাহলে এই ছকটা আমরা আরেকবার পড়বো। এই ছক কিন্তু 2-1 হবে না, এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এটা করার জন্য আমরা আরেকবার একটু পড়তেছি। এটা ছকটা আমাদের আরও ক্লিয়ার হবে যখন আমরা একটা পুরো একটা অঙ্ক সমাধান করবো, তখন আমাদের আরও ক্লিয়ার হবে। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস এই জন্য আজকে আপনাদের শুধুমাত্র পড়ার জন্য আমি পড়াই দিচ্ছি, মানে এই নিয়মটা আমি আপনাদের পড়তে দিব। আজকে এই টাইপের অঙ্ক আমি প্র্যাকটিস করাবো না, আমি শুধুমাত্র প্র্যাকটিস করবো মোট আয় পর্যন্ত প্র্যাকটিস করাবো। কারণ আজকে যদি মোট আয় এবং কর দায় দুইটা একসাথে করি তাহলে সব কিছু গুলিয়ে ফেলবো। আমার একদিনই শেষ করার দরকার নেই, আমি আস্তে আস্তে শিখাবো। তাহলে এই ফার্মের নিট প্রদেয় কর দায় নির্ণয় করার জন্য আমাদের ক নাম্বার আসবে নিয়মিত উৎসে কর দায়। নিয়মিত উৎসে কর দায় কোনটা? ওই যে ছকের মধ্যে প্রথম যেটা পাইলাম এই টাকার সাথে আমাদের খ নাম্বার আসবে ন্যূনতম কর হার প্রযোজ্য আয়ের উপর কর। এটা করার জন্য দুইটা আইটেম, এক নিয়মিত হারে কর দায় অর্থাৎ প্রথম ছকের দুইটা বিয়োগ ফল যেটা, এবং উৎসে কর্তনকৃত কর। উৎসে কর্তনকৃত কর মানে কি? অব্যবসায় নির্ণয় করার ক্ষেত্রে যে আইটেমগুলি কি করছি মোটাঙ্কিত করছি, মোটাঙ্কিত টাকা থেকে পূর্বের টাকা আমরা কি করব বাদ দিব। ঠিক আছে, তাহলে এই দুইটার যোগফল আমরা এখানে দিব। এখানে লেখা আছে বড় নিয়মিত হারে কর ও উৎসে কর্তনকৃতর মধ্যে যেটি বড়, অর্থাৎ এই দুইটার মধ্যে যেটা বড় সেটা হবে ফার্মের নিরূপিত কর।
ফার্মে নিরূপিত করের সাথে আমরা 163(5) ধারা অনুসারে ন্যূনতম যে কর দায় বের করলাম, এই দুইটা আমরা কম্পেয়ার করে দেখব যে কোনটা বড়। যেটা বড় সেটা হচ্ছে প্রদেয় কর। এই প্রদেয় করের সাথে এখানে উৎসে কর্তনকৃত কর যেগুলো আমরা বের করব সম্পূর্ণ আমরা কি করব, যোগ করব। যোগ করার পরে এইটার সাথে এই যোগ উৎসে কর্তনকৃত করটা বাদ দিয়ে যে টাকা হবে এইটি হচ্ছে অ্যাকচুয়ালি ফার্মের কি নিট প্রদেয় কর দায়। এখন আপনাদের কাজ কি, এই ছকটা আপনারা ভালো করে পড়বেন, প্লাস এই যে এই ছকটা, এই দুইটা ছক আপনাদের ভালো করে পড়ার জন্য দিলাম, অঙ্ক করার জন্য না, জাস্ট পড়ার জন্য যে কোনটার সাথে কাজ করে কি হইতেছে এটা আপনাদের জানতে হবে। আজকে আমরা প্র্যাকটিস করব শুধুমাত্র মোট আইনি নয়টা। তো এই অঙ্কটা প্র্যাকটিস করার জন্য আর দুই একটা নোট আমাদের আছে, নোট দুইটা আমরা একটু পড়ে নেই। প্রথমটা লেখা আছে নোট 1, গৃহ সম্পত্তি যদি মোট থাকে, স্যার ওকে, নোট 1-এ লেখা আছে গৃহ সম্পত্তি মোট থাকলে গৃহ সম্পত্তি মোট টাকা থেকে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বাবদ কত পার্সেন্ট বাদ দিব আমরা? 25%। 25 তো আমরা গৃহ সম্পত্তি খাতে খেতে শিখে আছি, তাই না? আবাসিক দিলে কত পার্সেন্ট বলো তো দেখি? 25, আর বাণিজ্যিক দিলে কয় পার্সেন্ট? 30%। তাহলে যদি মোট থাকে তাহলে গৃহ সম্পত্তি থেকে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ বা কয় পার্সেন্ট বাদ দিব? 25% বাদ দিব। কিন্তু যদি গৃহ সম্পত্তি নিট থাকে তাহলে এই 25% আর বাদ দেওয়ার কোনো দরকার নাই। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে মেরামত রক্ষণাবেক্ষণ 25% কখন বাদ দিল? মোট থাকলে নাকি নিট থাকলে? মুড থাকলে বাদ মোট থাকলে। ওকে, 2 নাম্বার লেখা আছে ব্যাংক সুদ, লভ্যাংশ, স্থায়ী মতো সুদ সবসময় আমরা কি ধরবো? নিট ধরবো। অর্থাৎ নিট ধরে উক্ত আয়কে কি করবো আমরা, বলো দেখি? মোটাঙ্কিত করবো কয় পার্সেন্ট হারে? 10%। 25%। না, এক ব্যাংক সুদ, স্থায়ী মতো এগুলো 10% মোটাঙ্কিত করি, ঠিক আছে? জি স্যার। 10%। ওকে, ঠিক আছে। তাহলে এই দুইটা নোট আমরা পড়লাম। তাহলে দুইটা নোটের মধ্যে প্রথমটা গৃহ সম্পত্তি ক্ষেত্রে পড়লাম মোট, আর নিট থাকলে কি কাজ করতে হয়? আর লভ্যাংশ, ব্যাংক সুদ, স্থায়ী আমানতের সুদ সবসময় কি ধরবো? নিট ধরবো। নিট ধরে নিট সুদকে আমরা কি করব? মোট সুদে মোটাঙ্কিত করবো। গুড। এখন অঙ্ক সমাধানের জন্য আমরা যে নোটগুলি দেই, এই নোট জন্য আমি এখানে 4টা নোট দিয়ে দিছি। তো আমি যখন অঙ্ক করবো তখন এই নোটগুলো আমি দেখিয়ে দিব। এখন আপাতত এগুলো পড়ার দরকার নাই, ঠিক আছে? এটা হলো নোট। এই নোটগুলি কিন্তু আমাদের বুঝলাম ট্যাক্সের অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টার অঙ্ক করার ক্ষেত্রে কিছু নোট দিতে হবে। এই নোটগুলো আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিছি, এখান থেকে তুমি যে কোনো 2-3টা নোট দিয়ে দিবা। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। তো এই বেসিক আলোচনা পরে এখন আমরা একটা অঙ্ক ঢুকবো। আজকে অঙ্কে আমরা পুরো পাঠটা করবো। আমরা অঙ্কের আছে প্রথম অর্ধেক পাঠটুকু করবো, আর আগামী ক্লাসে করব পরের পাঠটুকু, ঠিক আছে? যেহেতু চ্যাপ্টারটা বড় এর জন্য আমরা একটু ভেঙে করবো। তো আমরা প্রবলেম 1 নম্বর অঙ্কটা দেখতেছি, যেটা আমরা কমার্স পাবলিকেশন বইয়ের প্রবলেম 17 নম্বর অঙ্কটা নিছি, ঠিক আছে? তো এই প্রবলেম 17 নম্বর অঙ্কটা আমাদের এখানে ছিল যে নাবিদ ও নাকিব ভাই কোম্পানি দুজন অংশীদার, তারা মুনাফা বন্টন অনুপাত কি সমান। অর্থাৎ যদি 2 টাকা লাভ হয়, 2 টাকার মধ্যে 1 টাকা পাবে নাবিদ আর 1 টাকা পাবে কি নাকিব, ঠিক আছে? তাহলে এখানে যেহেতু সমান তাদের লাভ লোকসান অনুপাতটা কত কত হবে বলো দেখি? 1:1 কত? 1:1। 1:1। গুড। উক্ত ফার্মের 2024 সালে 30শে জুন সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান হিসাব নিম্নে প্রদত্ত হলো। একটা লাভ লোকসান হিসাব দিয়ে আছে 2024 সালে 30শে জুন তারিখের জন্য। লাভ লোকসান হিসাবে এই পাশে দিয়ে আছে ডেবিট পাস, আর এই পাশে দিয়ে আছে কি ক্রেডিট পাস। এই ডেবিট পাশে থাকে অনুমোদনযোগ্য ব্যয়, আর ক্রেডিট পাশে থাকে কি বলো দেখি? অব্যবসায়, ঠিক আছে না? জি স্যার। এখন আমরা একটু প্রত্যেকটা আইটেমগুলো একটু পড়বো, পড়ার পরে এবার দেখবো যে এই লাভ লোকসান হিসাব থেকে আমরা শুরু করি। সর্বপ্রথম লাভ লোকসান হিসাবে কি থাকবে? একটা নিট লাভ থাকবে। নিট লাভ থাকে ডেবিট দিকে, আর নিট ক্ষতি যদি থাকে তাহলে সেটা কোন দিকে থাকবে? ক্রেডিট দিকে থাকবে। ক্লিয়ার কথা? জি স্যার। দেখতেছি লাভ লোকসান হিসাবে আমাদের নিট লাভ দেওয়া আছে 6,65,000 টাকা। তাহলে এই 6,65,000 টাকা দিয়ে আমরা অঙ্কটা শুরু করব। এটা হচ্ছে লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ। এই লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভের সাথে আমরা সর্বপ্রথম যোগ করব কি? অনুমোদনযোগ্য ব্যয়, অর্থাৎ যে ব্যয়গুলি আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দেয় নাই কিন্তু আমরা লাভ লোকসান হিসাবে কি করছি? ডেবিট করে রাখছি। এই আইটেমগুলো আমাকে একটু বলেন যে আইটেমগুলির মধ্যে যা আছে এর মধ্যে কোনটা কোনটা হবে? বেতন, অফিস ভাড়া, ঘর ভাড়া, বিজ্ঞাপন, এগুলো কি অনুমোদনযোগ্য খরচের মধ্যে আসে? কি পড়াইছি? না স্যার। সাধারণ খরচ, না স্যার। বিক্রয় খরচ, বিক্রয় খরচ নাই। বিক্রয় খরচ নাই। করিন সঞ্চিতি, না স্যার। না এটা স্যার। করিন সঞ্চিতি আমরা পড়ছি, ঠিক আছে? করিন সঞ্চিত একটা অনুমোদনযোগ্য ব্যয়।
মূলত কুরিন সঞ্চিত রাজা পুরাতন অনুযায়ী পাওনা সঞ্চিত যেটা কিনা দায়, এই দায়টা আপনি ব্যয় হিসেবে দিচ্ছেন, তাহলে এটিকে আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে? না স্যার। দিবে না, এই জন্য এটা অনুমোদনযোগ্য ব্যয়। কুরিন ব্যয় এটা আয়কর কর্তৃপক্ষ অনুমোদন দিবে। মূলধনের সুদ এগুলো তার ব্যক্তিগত খরচগুলি ব্যবসায় খরচ হিসেবে অন্তর্ভুক্ত করে রাখছে, অতএব এটা আয়কর কর্তৃপক্ষ কি দিবে না? অনুমোদন দিবে না। তাহলে মূলধনের সুদ কি আসবে? না। না স্যার। মূলধন সুদ আসবে না? নাবিদ এবং আসবে নাকিবের স্যার। অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে মূলধন সুদ আসবে না? জি স্যার। জি স্যার আসবে। এই যে বেতন আছে নাবিদ এবং নাকিবের, এগুলো কি আসবে অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে? ইয়েস স্যার। অবশ্যই আসবে। নাকিবের কমিশন আসবে। আসবে। তাহলে অনুমোদনযোগ্য ব্যয়ের আইটেমগুলো কি কি পাইলাম? 1 কুরিন সঞ্চিতি, 2 মূলধনের সুদ নাকিবের 50, নাকিবের 30, বেতন নাবিদের 60, নাকিবের 50 এবং নাকিবের কমিশন পেলাম 80,000। তাহলে টোটাল আমরা পাইলাম 4টা আইটেম অনুমোদনযোগ্য ব্যয়। তাহলে অনুমোদনযোগ্য ব্যয় কি আমরা যোগ করবো না বিয়োগ করব? যোগ করব। যোগ করবো। এরপর বিয়োগ করতে হয় অব্যবসায়িক আয়। অব্যবসায়ীগুলি থাকে কোন দিকে? ক্রেডিট দিকে। দেখেন তো এখানে অব্যবসায়ীগুলি কোনটা কোনটা আছে? সরকারি সিকিউরিটি সুদ, ব্যাংক সুদ, লভ্যাংশ, ভাড়া হতে আয়। গুড, এই 4টা আইটেম আছে। 4টা আইটেম আমরা প্রথমে কি করব? বিয়োগ করব। পুনরায় আবার যখন আমরা যোগ করব তখন এই আইটেমগুলো আমরা কি করব? সমন্বয়ে কাজ করব। যেমন এর মধ্যে ব্যাংক সুদ এবং লভ্যাংশকে আমরা কি করব? কয় পার্সেন্ট হারে? 10% হারে। আর সরকারি সিকিউরিটি সুদ 5%। 5%। আর ভাড়া হতে আয় দিয়ে আছে মোট। তাহলে মোট তাহলে কি 25% বাদ দিই না বাদ দিই না? বাদ দেই 25%। বাদ দিই। গুড, তাহলে আমাদের সম্পূর্ণ পড়া শেষ। এখন নিচে বসে অন্যান্য তথ্য মধ্যে লেখা আছে উক্ত বছরে ফার্মের বিক্রয় পরিমাণ 1,50,00,000, 1,25,00,000। এই বিক্রয়টা আমাদের ওই যে 163 5 দায় ন্যূনতম কর দায় বিক্রয়, সেই ক্ষেত্রে আমাদের যে বিক্রয়টা এই বিক্রয়টা ওই বিক্রয় দিয়ে আছে। এখন প্রশ্নে বলছে তোমার করণের মধ্যে বলছে উপরোক্ত তথ্য হতে ফার্মের মোটাই এবং কর দায় বিক্রয়, এই কর দায় পার্টটা আমরা আগামী ক্লাসে করব। ঠিক আছে, আজকে আমরা করব শুধুমাত্র কি মোটাইয়ের পার্টটা। ঠিক আছে, জি স্যার। ক্লাসের মোটাই পার্ট 2 করার জন্য শুরুতে আমাদের নিট লাভ কত দিয়ে আছে আমাদের প্রশ্নে? 6,35,000। 35। তাহলে আমরা লিখছি করদাতা নাবিদ ও নাকিব ভাই ভাই কোম্পানি, আয় বর্ষ কর বর্ষ তোমাদের জন্য ফিক্সড, মোটাই নির্ণয়, বিবরণ টাকা লিখছি। লাভ লোকসান হিসাব অনুযায়ী নিট লাভ 6,65,000। এর সাথে আমরা যোগ করব অনুমোদনযোগ্য ব্যয়। এই অনুমোদনযোগ্য ব্যয়ের মধ্যে আমরা আইটেম পাইছিলাম, প্রথম কি পাইছি? কুরিন সঞ্চিতি 40,000 টাকা। মূলধনের সুদ নাবিদের 50, নাকিবের কত? 30। যেভাবে আছে আমি এইভাবেই লিখবো। তাহলে আমরা প্রথমে লিখছি কুরিন সঞ্চিতি 40, মূলধনের সুদ নাবিদের 50, নাকিবের 30, দুইটা যোগ করে 80,000 টাকা। বেতন নাবিদের 60, নাকিবের 50, দুইটা যোগ করে 1,10,00,000। আরেকটা ছিল নাকিবের কমিশন 80,000। তাহলে এই 4টা আইটেম ছিল না? তাহলে এই 4টা আইটেম আমরা কি করছি? যোগ করে পাইছি 3,10,00,000। তাহলে 6,35,000 সাথে 3,10,00,000 যোগ করা হয়েছে 9,54,000। এই 9,54,000 সাথে আমরা অব্যবসায় প্রথম কি যোগ করি নাকি বিয়োগ করি? বিয়োগ করি। তাহলে অব্যবসায় তোমরা বললা যে স্যার সরকারি সিকিউরিটি সুদ আছে, ব্যাংক সুদ আছে, লভ্যাংশ আছে এবং কি ভাড়া আছে। যখন বিয়োগ করি তখন আমাদের প্রশ্নে যে টাকা আছে হুবহু ওই টাকাগুলি কি দিতে হয়। তাহলে এই সবগুলো যোগ করা হয়েছে 1,35,000। তাহলে 9,45,000 সাথে 1,35,000 বিয়োগ করে আমাদের ব্যবসা হতে আয় হয়েছে 8,10,000। আমাদের টার্গেট কিন্তু ব্যবসা হতে আয় না, আমাদের টার্গেট কি? অংশীদারি ফার্মের মোটাই। তো এখন আমরা এর সাথে কি করব? অকারবারে আয়গুলি কি করব? যোগ করব। তো অকারবারে আয় যোগ করার জন্য প্রথমেই এই যে সরকারি সিকিউরিটি সুদ আছে 21,000 টাকা। তাহলে সরকারি সিকিউরিটি সুদকে আমরা কয় পার্সেন্ট মোটাঙ্কিত করি? 10%। সরকারি 5। 21,000কে 95 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করা হয়েছে 22,105 টাকা। ক্লিয়ার? জি স্যার। ব্যাংক সুদ আসলো 9,000, 9,000কে কয় পার্সেন্ট? 10%। লভ্যাংশকে কয় পার্সেন্ট? 10%। তাহলে 9,000কে মোটাঙ্কিত হয়ে হয়েছে 10,000 টাকা, 45,000 মোটাঙ্কিত হয়েছে 50,000 টাকা। আর বাড়ি ভাড়া ছিল এখানে মোট যেহেতু এর জন্য আমরা মেরামত খরচ 25% বাদ দিব নাকি? আর যদি নিট থাকতো তাহলে টাকাটা সরাসরি টাকার ঘরে বসাইতাম। ঠিক আছে? জি স্যার। তাহলে ভাড়া হতে আয়ের মধ্যে মোট আয় বসাইলাম 60,000, এখান থেকে মেরামত রক্ষণাবেক্ষণ করে 60,000 25% 15,000, দুইটা বিয়োগ ফল হলো 45,000। তাহলে এই 4টার যোগফল 1,27,105 টাকা।
তাহলে ব্যবসায় 8,10,000 সাথে 1,07,105 টাকা যোগ করে আমাদের অংশীদার ফার্মে মোট আয় হলো 9,37,105 টাকা। ঠিক আছে? জি স্যার তাহলে এই 9,37,105 টাকা পর্যন্ত আজকে আমরা করাইলাম। এইটুকুর মধ্যে যদি আপনাদের কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই একবার না 10 বার জিজ্ঞেস করো, হ্যাঁ? আর আগামী ক্লাসে আমরা করব কর দায় নির্ণয়ের পার্টটুকু। আগে এইটুকুর মধ্যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা? স্যার লাস্টে যে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ আছে এটা কি প্রশ্নে দেওয়া থাকবে? না না ম্যাডাম, এটা প্রশ্নে দেওয়া থাকবে না। প্রশ্নে শুধু লেখা থাকবে ভাড়া খাতে নিট না মুট। আপনার যদি মুট থাকে তাহলে মুট থাকলে বুঝতে হবে যে মেরামত ও রক্ষণাবেক্ষণে 25% বাদ দিতে হবে। আর যদি নিট থাকে তাহলে বাদ দেওয়ার দরকার নাই। ঠিক আছে? জি স্যার। এই 25%-এর কথা প্রশ্নে কখনোই উল্লেখ থাকবে না, থাকবে নিট অথবা মুট। মুট থাকলে 25% বাদ দিব, নিট থাকলে বাদ দেওয়ার দরকার নাই। আর কোনো প্রশ্ন আছে? স্যার না স্যার, বুঝতে পারছি। তৃতীয় অধ্যায় কি স্যার এটা পার্ট পার্ট করা অধ্যায়? বুঝি নাই? তৃতীয় মানে তৃতীয় চ্যাপ্টারে যে পড়াইতেছেন তৃতীয় চ্যাপ্টারে এগুলা কি পার্ট পার্ট অঙ্ক? হ্যাঁ, মানে পার্ট পার্ট এক একটা অধ্যায়। আজকে যারা শেষ করছে এটা একটা অধ্যায়, কালকে যারা শেষ করছে আরেকটা অধ্যায়, এক একটা অধ্যায়। 3 নাম্বারের মধ্যেই আমাদের বিভিন্ন অধ্যায়গুলি আছে, হ্যাঁ? ওই যে লেখা থাকে না অধ্যায় 1 এর পরিস্থিতি লেখা থাকে না, এগুলো হচ্ছে সেই পরিস্থিতি। হ্যাঁ ট্যাক্সের ক্ষেত্রে 80% সিলেবাস হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারের, 80% আর 20% হচ্ছে অন্যান্য চ্যাপ্টার। ট্যাক্সের মোট সিলেবাসে 80% সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 3 এর। তো যাই হোক, এই মোট আয় 9,37,105 পর্যন্ত আমরা দেখলাম। আগামী ক্লাস আমরা কর দায় নিব। এই কর দায় আপনাদের টাচ করার কোনো দরকার নাই, বোঝার কোনো দরকার নেই, হ্যাঁ? আপনারা জাস্ট আপনাদের যে কাজটা সেটা হচ্ছে সবাইকে আমি আগামী ক্লাসে ধরবো। এই নিয়মিত হারে কর দায় এই শখটা আমি ধরবো, 163(5) ধারা অনুযায়ী ন্যূনতম কর দায় নিয়মটা ধরবো, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মের নিট প্রদেয় কর দায়টা। এইটা হচ্ছে আমি সবাইকে একটু ধরবো। এই 3টা আপনাদের ধারা পড়ানোর পরে আমি এটা প্র্যাকটিস করাবো। ঠিক আছে? মনে রাখবেন, একটা অঙ্ক যদি মাথায় সেট আপ করতে পারেন তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা অঙ্কই হুবহুব একই। ঠিক আছে? আমি জাস্ট একটা অঙ্ক আপনাদের দেখিয়ে দিব, আর বাদ বাকি সব অঙ্কগুলি একই অঙ্ক হবে, নিয়মে একই সব কিছু, শুধুমাত্র টাকা টুকা কি এদিক সেদিক হবে। ঠিক আছে? এর জন্য কাজ হচ্ছে আপনাদের এই 3টা ভাগ ভালো করে পড়তে হবে। নিয়মিত হারে কর দায়, 163(5) ধারা, এবং কি এই ফার্মের নিট প্রদেয় কর দায়। এই 3টা আমি আগামী ক্লাসে তোমাদের ধরবো, একবার নাম ভরে বলে ধরবো যে তুমি এটা বলো, তুমি এটা বলো, এটা ধরো। কারণ এইটা যদি পারি তাহলে আমাদের অংশীদারি ফার্মের ক্ষেত্রে 80% অঙ্ক শেষ হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য সবার কাছে আবার বলতেছি, সবাই এই 3টা স্টেপটা ভালো করে পড়বা। আগামী ক্লাসে ধরবো, এরপর আমরা অঙ্ক শুরু করবো। ক্লিয়ার কথা? জি স্যার ওকে, তাহলে আজকের রেকর্ড ক্লাস আমাদের এখানেই থাকবে। আর আমি ক্লাসের